হ্যালো ক্লাস, আমরা লাস্ট ক্লাসে রিও কনফারেন্স পড়ছিলাম, যার আমরা প্রিন্সিপালস তারপরে মেজর অবজেক্টিভস এগুলো আমরা লাস্ট ক্লাসে দেখে ফেলেছি। আজকে আমরা পড়ব এর আউটকামস গুলো কি কি ছিল সেই সংক্রান্ত বিষয়। কি ধরনের আউটকামস এখানে এসেছিল এই রিও কনফারেন্সের পর বা রিও সামিটের পর, সেটা আজকে আমরা দেখব এই ক্লাসে। আচ্ছা, এই আউটকামের মধ্যে মেইন ছিল 6টা আউটকাম। 6 আউটকামস ওয়্যার দেয়ার। ফার্স্ট আমরা এক একটা করে ইন্ডিভিজুয়ালি পুরো করে দেখব, মানে তার মেইন কি কি অবজেক্টিভস ছিল প্রত্যেকটা কনভেনশনের বা প্রত্যেকটা ফ্রেমওয়ার্কের। ফার্স্ট কনভেনশন ছিল কনভেনশন অন বায়োলজিক্যাল ডাইভার্সিটি। আচ্ছা, এটা শর্ট ফর্ম ছিল সিবিডি, কনভেনশন অন বায়োলজিক্যাল ডাইভার্সিটি, সিবি অ্যান্ড ডি। এই কনভেনশনটার মেইন অবজেক্টিভ ছিল টু কনজার্ভ বায়োলজিক্যাল ডাইভার্সিটি এবং সাস্টেনেবল ইউজকে প্রমোট করা, যে যাতে সবাই প্রত্যেকটা কান্ট্রি এবং ডেভেলপিং বা ডেভেলপ যাই হোক না কেন তার স্ট্যাটাস, তারা যাতে সমানভাবে ইকুইটেবল শেয়ারিং পায় রিসোর্সেস। এরকম যেন না হয় যে ডেভেলপড কান্ট্রি বেশি বেশি রিসোর্স পেয়ে গেল এবং তাতে তারা বেশি বেশি ডেভেলপ হতে শুরু করলো, কিন্তু ডেভেলপিং কান্ট্রি সেই অনুযায়ী ইকুয়ালিটি থাকলো না তাদের রিসোর্স ইউটিলাইজেশনে, সেটা যেন না হয়। তো সেটা দেখতে হবে যেন সবাই ফেয়ার চান্স পায় রিসোর্স ইউজ করার এবং সেই রিসোর্সটা যেন সাস্টেনেবল ওয়েতে ইউজ করে। নেক্সট ছিল কি একটা গ্লোবাল স্ট্র্যাটেজি ডেভেলপ করা, যেখানে একটা ইন্টারন্যাশনাল, ন্যাশনাল, লোকাল গভর্নমেন্টের কি কি রোল হবে সেই সমস্তগুলো ক্লিয়ারলি লেখা থাকবে। 150 কান্ট্রিজ এই কনভেনশনটা সাইন করেছিল এবং কিন্তু একমাত্র ইউনাইটেড স্টেটস এই যে রিও সামিটটা হয়েছিল এখানে অ্যাকচুয়ালি ও অ্যাটেন্ড করেছিল ঠিকই, কিন্তু ও কোনো রকম কোনো কনভেনশন, কোনো ট্রিটি, কোনো কিছুতেও সাইন করেনি। তো ইউএস এই বায়োডাইভার্সিটি ট্রিটি বা সিবিডি যেটা ট্রিটি হয়েছিল সেই ট্রিটিতে কিন্তু ইউএস সাইন করেনি। ইউএস অনেক পরে গিয়ে আমরা দেখবো 2002-তে ওটা 2002 এর আমি একটু পরেই আরেকটা ক্লাসে পড়াবো, একটা ভিডিও লেকচার দেবো, তো সেখানেও দেখবো যে ইউনাইটেড স্টেট কিন্তু সেটাকে অ্যাভয়েড করছিল এবং সেখানে ওরা পার্টিসিপেট করেনি। একদম রিসেন্টলি ইউনাইটেড স্টেটস এগুলোতে আস্তে আস্তে পার্টিসিপেট করছে। আচ্ছা, নেক্সট এবার চলে যাই। নেক্সট হচ্ছে ইউএনএফসিসি, ইউনাইটেড নেশনস ফ্রেমওয়ার্ক কনভেনশন অন ক্লাইমেট চেঞ্জ। ক্লাইমেট চেঞ্জ একটা ভীষণ বড় ইম্পর্টেন্ট জিনিস হয়ে দাঁড়িয়েছিল সেই সময়। 1992-তে রিয়েলাইজ করছিল যে গ্রিন হাউস গ্যাস এমিশনের জন্য যে ওজোন হোল তৈরি হচ্ছিল অ্যান্টার্কটিকাতে, ওজোন হোলটা অলরেডি মকড হয়ে গেছিল এবং তারপর তো দেখা গেছে যে ওজোন হোলটা আস্তে আস্তে বড় হচ্ছিল, যেটা আমরা এখন খুব শিগগির, মানে দুদিন আগেই আমি দেখছিলাম নিউজ পেপারে একটা রিপোর্ট যে অ্যান্টার্কটিকার মতো আর্কটিকের ওপরেও একটা বিশাল বড় ওজোন হোল হয়েছিল, সেটা নাকি পুরো নিজে নিজেই বন্ধ হয়ে গেছে এবং সেটা পুরো মানে ওজোন হোলটা বন্ধ হয়ে গিয়ে সেখানে ওজোন লেয়ার আবার নতুন করে তৈরি হয়ে গেছে। এটা একটা সুখবর। মাত্র 2 মাসে যদি আমরা এটা অ্যাচিভ করতে পারি সব বন্ধ করে রেখে, কিন্তু এত বছর ধরে 1992 থেকে 2002, 2012, 2022 আসতে চললো, কেউ কোনো কথা শুনছিল না। তো এটার ফার্স্ট অবজেক্টিভ ছিল ইমপ্লিমেন্টেশন অফ কিয়োটো প্রোটোকল। কিয়োটো প্রোটোকল নেওয়া হয়েছিল ঠিকই, কিন্তু কোনো কান্ট্রিতে ঠিকঠাক করে ইমপ্লিমেন্ট হচ্ছিল না, তো সেটাকে ইমপ্লিমেন্ট করতে হবে বলে এই কনভেনশন ফার্স্ট বললো। স্টেবিলাইজেশন অফ গ্রিনহাউস গ্যাস কনসেন্ট্রেশনস, গ্রিনহাউস গ্যাস কনসেন্ট্রেশন যেটা আমি এক্ষুনি বললাম, ওদেরকে একটু স্টেবিলাইজ করে যাতে ওজোন লেয়ারটা ইনট্যাক্ট থাকে, যাতে সেটা মানে কন্ট্রাকশন না হয়, যাতে হোল ক্রিয়েশন, মানে ওজোন হোল ক্রিয়েশনটা যাতে না হয়, সেটা আমাদের এনশিওর করতে হবে। ফুড প্রোডাকশন যাতে থ্রেটেন না হয়, যে এমন একটা ব্যাপার যে ধরো দেখা যাক ফ্যাক্টরি বা এমন কোনো ফ্যাক্টরি পাশে হয়তো এগ্রিকালচারাল ফিল্ড রয়েছে, যে সেই ফ্যাক্টরি থেকে যে ওয়েস্ট প্রোডাক্টস রয়েছে সেগুলো ওরা ডাম্পিং গ্রাউন্ডে ফেলছে ঠিকই, বাট সেখান থেকে হয়তো ওগুলো জলের সাথে মিশে হোক বা কোনো কিছুতে মিশে হোক, সেটা হয়তো এগ্রিকালচার ফিল্ডে এসে এগ্রিকালচারটাকে হ্যাম্পার করছে। তো সেটা যেন না হয় সেরকম, বা অনেক সময় জলকে ওরা পলিউটেড করে দিচ্ছে, তো সেই জল আবার এগ্রিকালচার ইউজ হচ্ছে, তো সেই পলিউটেড জল যখন এগ্রিকালচার হচ্ছে, ক্রপসটাও পলিউটেড হচ্ছে, সেটা খেয়ে সবার অসুখ বিসুখ হচ্ছে। তো এই সবগুলো আমাদের মাথায় রাখতে হবে যে ফুড প্রোডাকশন যেন থ্রেটের আন্ডারে না চলে আসে। যে কি এলিমেন্টস গুলো ছিল এই কনভেনশনটা, সেটা হলো ফার্স্ট ওয়ান ওয়াজ নিউ অ্যান্ড অ্যাডিশনাল ফিনান্সিয়াল রিসোর্সেস টু মিট কনভেনশনাল গোল। ফিনান্স
টাকে স্ট্রং করতে হবে যাতে এই কনভেনশনাল গোলস গুলো আমরা অ্যাচিভ করতে পারি। নেক্সট হচ্ছে প্রমোশন অফ ট্রান্সফার অফ টেকনোলজি। হ্যাঁ, টেকনোলজি ডেভেলপিং কান্ট্রি, পুয়ার কান্ট্রি গুলোতে তো টেকনোলজিটা পুরোনো দিনের টেকনোলজি ইউজ হচ্ছিল যাতে পলিউশনটা আরো অনেক বেশি হয়, তো সেই জন্য টেকনোলজি ট্রান্সফার করতে হবে যাতে পলিউশন লেভেলটা তারাও কমাতে পারে। Next হচ্ছে institutional mechanism to enable the international community to manage the climate change problem over the long term. আইপিসিসির সাথে যাতে একটা ইনস্টিটিউশনাল মেকানিজম থাকে যে কোন কান্ট্রির কি রোল হবে এবং সেই কান্ট্রি গভর্নমেন্ট ওয়াইজ কি রোল প্লে করবে, ক্লাইমেট চেঞ্জকে তারা কিভাবে আটকাবে, এই সমস্ত ব্যাপারগুলোতে যেন তারা একভাবে সবাই সমানভাবে একইভাবে পার্টিসিপেট করে ডিসিশনটা নিতে পারে। নেক্সট আউটকাম ছিল ইউনাইটেড নেশনস কনভেনশন টু কমব্যাট ডেজার্টিফিকেশন। ডেজার্টিফিকেশনও দেখা যাচ্ছিল যে একটা বিশাল বড় প্রবলেম হয়ে দাঁড়িয়েছে, যেসব জায়গায় পাশেই ডেজার্ট রয়েছে সেই ডেজার্টটা সমানে নিজেদের এক্সপ্যান্ড করছিল এরিয়া। তো সেই ডেজার্টিফিকেশন কিভাবে আটকানো যায় সেটা কিন্তু এই কনফারেন্সে বা এই আর্থ সামিটের একটা বিশাল বড় ইস্যু ছিল। এবং এখানে বলা হয়েছিল যে ড্রট কিভাবে আটকানো যেতে পারে, ডেজার্টিফিকেশন কিভাবে আটকানো যেতে পারে, সেগুলো এই ডকুমেন্টে প্রপার ভাবে সুন্দর করে সাজেশনস বা মেজার্স গুলো হাইলাইট করা হয়েছিল ফার্স্ট। আচ্ছা, এবং এখানে লং টার্ম স্ট্র্যাটেজিস, কারণ ডেজার্টিফিকেশনটা একটা শর্ট টার্ম ব্যাপার না, ডেজার্টিফিকেশন আটকাতে গেলে গাছ লাগাতে হবে, গাছটা আমি আজকে লাগালে কালকে বড় হয়ে যায় না, তাই লং টার্ম স্ট্র্যাটেজিস কি কি হতে পারে, তো সেই সমস্তগুলো নিয়ে এখানে ডিসকাস করা হয়েছিল। এবং এটাই ফার্স্ট একটা কনভেনশন ছিল যেখানে ফার্স্ট ডেজার্টিফিকেশনটাকে একটা প্রবলেম হিসেবে আইডেন্টিফাই করা হয় এবং কিভাবে ডেজার্টিফিকেশন আটকানো যেতে পারে সেই ব্যাপারে এখানে ডিসকাশন হয়েছিল। নেক্সট হচ্ছে এই কনভেনশনটায় পার্টিসিপেশন, পার্টনারশিপ এন্ড ডিসেন্ট্রালাইজেশন, এই তিনটে ছিল মেইন প্রিন্সিপাল। পার্টিসিপেশন হতে হবে সকলের সমানভাবে, পার্টনারশিপ থাকতে হবে গভর্নমেন্ট, প্রাইভেট অ্যান্ড যারা স্টেক হোল্ডার্স মানে যারা পিপলস, যারা ওখানকার ইন্ডিজিনাস পিপল, যারা ওখানকার রেসিডেন্টস যারা, তাদের মধ্যে সবার মধ্যে সমানভাবে পার্টনারশিপটা থাকতে হবে। নেক্সট হচ্ছে ডিসেন্ট্রালাইজেশন, ক্ষমতা ডিসেন্ট্রালাইজেশন করতে হবে, পাওয়ারের ডিসেন্ট্রালাইজেশন করতে হবে। শুধু কে সেন্ট্রালের হাতে সমস্ত পাওয়ার নিয়ে বসে থাকবে সে, তাহলে কখনোই কোনো রকম কিছু করা সম্ভব নয়। পাওয়ার দিতে হবে লোকাল পিপলদেরও হাতে, ইন্ডিজিনাস পিপলদেরও হাতে, যাতে তারা এই ডেজার্টিফিকেশনটা নিজেরাও করতে, ডেজার্টিফিকেশনটা আটকাতে নিজেরাও সচেষ্ট হতে পারে। নেক্সট ছিল রিও ডিক্লারেশন অন এনভায়রনমেন্ট এন্ড ডেভেলপমেন্ট। রিও ডিক্লারেশন 27টা প্রিন্সিপাল ছিল, 27 প্রিন্সিপালস ছিল। সেই প্রিন্সিপালস গুলো মেইনলি পিপলদের রাইট টু ডেভেলপমেন্ট and the responsibility to safeguard the common environment, এইসব নিয়ে ডিসকাস করেছিল। এবং নেক্সট ছিল লং টার্ম ইকোনমিক প্রোগ্রেস টু লিঙ্ক উইথ দ্য এনভায়রনমেন্টাল প্রোটেকশন। এখানে বলেছিল যে এনভায়রনমেন্টাল প্রোটেকশন ছাড়া কখনো ইকোনমিক প্রোগ্রেস হওয়া সম্ভব নয়। ইকোনমিক ডেভেলপমেন্ট করতে গেলে অবশ্যই ভাবে প্রথমে এনভায়রনমেন্টকে প্রোটেকশন করতে হবে, তাহলে এনভায়রনমেন্ট শেষ হয়ে গেলে ইকোনমিক প্রোগ্রেস করে কি লাভ, আমরাই শেষ হয়ে যাব। নেক্সট ছিল বলেছিল যে ইফ নেশনস এস্টাবলিশ আ নিউ এন্ড ইকুইটেবল পার্টনারশিপ ইনভলভিং গভর্নমেন্টস, দেয়ার পিপল এন্ড কি সেক্টরস অফ সোসাইটিস, মানে এই এনভায়রনমেন্ট এন্ড ডেভেলপমেন্টটা তখনই হ্যান্ড ইন হ্যান্ড চলতে পারে যখন গভর্নমেন্ট, তার পিপল, তার অন্যান্য স্টেক হোল্ডার্স, অন্যান্য প্রাইভেট এন্ড গভর্নমেন্ট পার্টনারশিপ সব যখন প্রপার ওয়েতে সবার সাথে কোঅপারেট করে চলবে, তখনই একমাত্র এটা সম্ভব যে এনভায়রনমেন্টকে বাঁচিয়ে রেখে ইকোনমিক ডেভেলপমেন্ট করা। আচ্ছা, নেক্সট ছিল হচ্ছে এজেন্ডা 21। এজেন্ডা 21 একটা ভীষণ ইম্পর্টেন্ট ব্যাপার। এজেন্ডা 21 একটা আলাদা করে কোশ্চেন আসতে পারে। এজেন্ডা 21 একটা মানে একটা ভলান্টারি এগ্রিমেন্ট ছিল, যেটা সকল দেশের উপর চাপিয়ে দেওয়া হয়নি। যারা ট্রিটিতে সাইন করেছিল তারাই একমাত্র ভলান্টারিলি এটা ইমপ্লিমেন্ট করতে পেরেছিল। আমাদের ইন্ডিয়া এটা ইমপ্লিমেন্ট করার চেষ্টা করেছিল এবং এখনো করে চলেছে। এইখানে 40টা চ্যাপ্টার ছিল এজেন্ডা 21 এ, আমাদের মেইন 4টে সেকশন ছিল। এখানে 21টা এজেন্ডা এখানে স্পেসিফাই করা হয়েছিল, তাই এর নাম ছিল এজেন্ডা 21। 4টে সেকশন ছিল, তার মধ্যে ফার্স্ট সেকশনে বলা হয়েছিল যে সোশ্যাল এন্ড ইকোনমিক ডাইমেনশন গুলো যেগুলো পভার্টিকে কমব্যাট করতে সাহায্য করে সেগুলোকে আমাদের হাইলাইট করতে হবে। যে পভার্টি ফার্স্ট এলিভিয়েট করতে হবে। পভার্টি হচ্ছে মেইন প্রবলেম যেটা এনভায়রনমেন্টকে হার্ম করছে। পভার্টি যদি আমরা কমিয়ে ফেলতে পারি তাহলে অনেকটা এনভায়রনমেন্ট রক্ষা পাবে। তো পভার্টিকে কমানোর জন্য যা যা করতে হয়, ডেভেলপিং কান্ট্রিকে যেভাবে হেল্প করতে হয় ডেভেলপ কান্ট্রি করবে এবং ইউনাইটেড নেশনও করবে, এটা ফার্স্ট বলা হয়েছিল। নেক্সট বলা হলো
কনজারভেশন অ্যান্ড ম্যানেজমেন্ট অফ রিসোর্সেস ফর ডেভেলপমেন্ট, মানে ডেভেলপমেন্টের জন্য এমন ভাবে রিসোর্সকে কনজার্ভ করতে হবে, এমন ভাবে ম্যানেজ করতে হবে যাতে সেটা ফিউচার জেনারেশনের জন্য পড়ে থাকে, এবং তার সাথে অ্যাটমসফিয়ারিক প্রোটেকশন, ডিফরেস্টেশন, এনভায়রনমেন্ট যে নানা রকম ভাবে হ্যাম্পার্ড হচ্ছে, ফ্র্যাজাইল মানে যে ভঙ্গুর, মানে নানা রকম ভাবে যে এনভায়রনমেন্টকে আমরা হার্ম করছি সেটা যাতে কমানো যেতে পারে, বায়োডাইভার্সিটি কনজারভেশন, পলিউশন কন্ট্রোল, বায়োটেকনোলজি ম্যানেজমেন্ট, এই সমস্তগুলো কিন্তু সেকশন 2 তে বলা হয়েছিল। প্লাস আরেকটা বলা হলো রেডিও অ্যাক্টিভ ওয়েস্ট। রেডিও অ্যাক্টিভ ওয়েস্টটা আরো পরে গিয়ে দেখবো, আরো পরে ভীষণ গুরুত্বপূর্ণ হয়ে উঠেছিল, কারণ 1982 তে তখন অব্দি রেডিও অ্যাক্টিভ ওয়েস্ট নিয়ে অত মাথা চারা দিয়ে ওঠেনি সমস্ত দেশগুলো রেডিও অ্যাক্টিভ ওয়েস্ট। তারপরে দেখা গেল যে ভীষণই একটা খুবই একটা ভয়ঙ্কর ব্যাপার, যদিও তখন একটা চার্নোবিল, তোমরা নিশ্চয়ই নাম শুনেছো, রাশিয়া চার্নোবিলে অলরেডি তখন রেডিও অ্যাক্টিভ ব্লাস্টটা হয়ে গেছে। তো সেই জন্য রেডিও অ্যাক্টিভের যে ভয়ঙ্কর যে ব্যাপারটা, যে কতটা ভয়ঙ্কর হতে পারে সেটা নিয়ে তখন লোকের মনে একটা আইডিয়া হয়ে গেছে। তো সেই জন্য এখানে রেডিও অ্যাক্টিভ ওয়েস্টটা নিয়েও সবাই খুব কনসার্ন দেখালো। নেক্সট ছিল কি, strengthening the role of major groups includes the role of children, youth, women, NGOs, local authorities, যেটা আমি একটু আগেই বললাম, পাওয়ারের ডিসেন্ট্রালাইজেশন করতে হবে। চিলড্রেন, ইউথ, উইমেন, এনজিও, লোকাল অথরিটি, বিজনেস অ্যান্ড ইন্ডাস্ট্রি অ্যান্ড ওয়ার্কার্স, ইন্ডিজিনাস পিপল, মানে ওখানকার আদি যারা বাসিন্দা তাদের সবাইকে কিন্তু এর মধ্যে ইনভলভ করতে হবে, না হলে কিন্তু কখনোই এই সমস্ত কিছু অ্যাচিভ করা সম্ভব না। নেক্সট হচ্ছে মিনস অফ ইমপ্লিমেন্টেশন, যে কি কি ভাবে মানে ইমপ্লিমেন্টেশন করার যে উপায়গুলো সেগুলো খুঁজে বার করতে হবে। তার জন্য সায়েন্স, টেকনোলজি, এডুকেশন, ইন্টারন্যাশনাল ইনস্টিটিউশন সবার মধ্যে কোঅপারেশন চাই, এবং সবার মধ্যে মানে এইগুলো মানুষের মধ্যে ছড়িয়ে দিতে হবে। মানুষকে সায়েন্টিফিক নলেজ দিতে হবে, টেকনোলজিক্যাল নলেজ দিতে হবে, এডুকেশন দিতে হবে। তো তাহলেই তো তারা বুঝতে পারবে যে হ্যাঁ আমাদের এনভায়রনমেন্টকে আমরা কিভাবে কনজার্ভ করবো, বা কি কি ধরনের হার্ম করছি, বা এটা আদৌ হার্ম এনভায়রনমেন্টের জন্য, এটা যে আদৌ ক্ষতি হচ্ছে এনভায়রনমেন্টের, সেই রিয়েলাইজেশনটা আমাদের আসবে। আচ্ছা, লাস্ট ছিল ফরেস্ট প্রিন্সিপাল। ফরেস্ট প্রিন্সিপাল, এখানে ফরেস্ট প্রিন্সিপালে ফার্স্ট বলা হয়েছিল যে কিভাবে সমস্ত রকম ফরেস্ট 1982 তে তখন পেপার ইন্ডাস্ট্রি বা আরো নানা রকম ইন্ডাস্ট্রি করার জন্য, পেপার ইন্ডাস্ট্রির জন্য তো ভীষণ ভাবে, প্লাস তার সাথে নানা রকম ইন্ডাস্ট্রি করার জন্য ফরেস্ট কিন্তু ভীষণ ভাবে ধ্বংস হচ্ছিল। ফরেস্ট কেটে সেখানে ইন্ডাস্ট্রি করা হচ্ছিল, আর পেপার ইন্ডাস্ট্রির জন্য ফরেস্টের পর ফরেস্ট কেটে কাঠগুলো, পাতাগুলো সব পেপার ইন্ডাস্ট্রিতে পাল্প হিসেবে সাপ্লাই হচ্ছিল। তো এই ফার্স্ট 1982 তে বলা হলো যে কিভাবে ফরেস্টকে কনজার্ভ করা যেতে পারে। ফরেস্ট ছাড়া কিন্তু পৃথিবী বাঁচবে না, অক্সিজেন সাপ্লাই আসবে না, তাই ফরেস্টকে কিভাবে কনজার্ভ করা যেতে পারে সেটা এই প্রিন্সিপালে বলা হলো। এবং এর আউটকাম হিসেবে মন্ট্রিল প্রসেস এসেছিল, এবং মন্ট্রিল প্রসেসে কিন্তু টেম্পারেট এন্ড বোরিয়াল ফরেস্ট, টেম্পারেট ফরেস্ট হচ্ছে সেই সব ফরেস্ট যেখানে পেপার ইন্ডাস্ট্রি থেকে কাঠ সাপ্লাই হয়, টেম্পারেট ফরেস্ট থেকেই কাঠ বা পাতা পুতা এইসব সাপ্লাই হয়। তো টেম্পারেট ফরেস্ট কে কনজারভেশন কিন্তু ফার্স্ট এই প্রিন্সিপালটা আসার পরেই স্টার্ট হলো 1994 থেকে। তো ফরেস্ট্রি ইস্যু কখনো এটা হলিস্টিক ম্যানার ছাড়া দেখা সম্ভব নয়, হলিস্টিক ম্যানারে দেখতে হবে, সেটাই বলা হলো। এবং ইকোনমিক ডেভেলপমেন্টের জন্য ফরেস্টকে বাঁচিয়ে রাখা দরকার, কারণ ফরেস্ট ইজ দ্য অনলি সোর্স অফ অক্সিজেন। অক্সিজেন যদি না থাকে তাহলে তো আমরা কেউই বেঁচে থাকবো না, সেই জন্য ফরেস্টকেই বাঁচিয়ে রাখতে হবে। এই বলে এখানে রিও আর্থ সামিট শেষ হলো। আমি নেক্সট ভিডিও লেকচারে পরের আর্থ সামিট যেটা রয়েছে জোহানেসবার্গ আর্থ সামিট, সেটা নিয়ে আসছি। তাহলে আমাদের এই পুরো টপিকটা কমপ্লিট হবে। ঠিক আছে, আপাতত থ্যাংক ইউ।